হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। আজ ভৌতিক কথা পরিবারের ৫০০তম এপিসোড। আজ আমি খুব খুশি যে ভৌতিক কথা ৫০০তম এপিসোডে পৌঁছে গেছে। আমাদের ভৌতিক কথা পরিবারের ৫০০তম এপিসোডে আজ তোমাদের সবার জন্য একটা স্পেশাল এপিসোড রাখার চেষ্টা করছি। সত্যি বলছি, যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন ভাবতে পারিনি যে তোমরা সবাই এতটা সাপোর্ট দেবে, এতটা ভালোবাসা দেবে আমাকে আর ভৌতিক কথাকে। আজকে আমাদের পরিবারে ৫০,০০০ সদস্য রয়েছে। প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ যে তোমরা এত ভালোবাসা দিয়েছ, আমাকে সাপোর্ট করেছ। আমাদের এই পথ চলাটা খুব সহজ ছিল না, কিন্তু তোমরা খুব সহজেই এই কঠিন পথকে সহজ করে দিয়েছ। এত ভালোবাসা আর সাপোর্ট না দিলে হয়তো আজকে আমরা ৫০০তম এপিসোডে পৌঁছতে পারতাম না। তোমরা তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে আমি কতটা মন থেকে কথাগুলো বলছি। আমার এখনও মনে পড়ে প্রথমবার যখন চ্যানেলটা শুরু করেছিলাম তখন অনেকে অনেকভাবে ডিমোটিভেট করেছিল যে ভিডিও বানিয়ে কি হবে, কিছুই লাভ নেই, অনেক ফেস ভ্যালু লাগে, অনেক টাকা খরচ করতে হয়, না হলে ভিডিওতে কিছুই হবে না। কিন্তু আমার ইচ্ছে শক্তির জন্য আমি তাদের কারোর কথা শুনিনি এবং এরপর তোমরা আমাকে যতটা সাপোর্ট দিয়েছ সেটার কথা বারবার করে বললেও বোধহয় অনেক কম বলা হয়ে যাবে। আর এই এপিসোডে ইমনের কথা না বললেই না। ইমন অনেক ঘটনাই আমাদের এই পরিবারে পাঠায়, তাই জন্য ওর ঘটনাগুলো আমি ৫০০ নম্বর এপিসোডের জন্য বাছাই করে রেখেছিলাম। তাই জন্য ৫০০ নম্বর এপিসোডটা আমি ওকে ডেডিকেট করলাম। ইমন, তুমি এভাবেই আমাদের নতুন ধরনের ঘটনা পাঠাতে থাকো। ভৌতিক কথার সকল সদস্যদের তরফ থেকে তোমাকে অনেক ধন্যবাদ। আর রইল বাকি আমাদের ৫০০তম এপিসোডের কথা। আসলে সেই বিষয়ে যতই বলি ততই কম হবে। ধন্যবাদ সবাইকে। এভাবেই সবাই পাশে থেকো আর আরও ভালোবাসা দিতে থাকো, সাথে আরও নতুন ভৌতিক ঘটনা আর অভিজ্ঞতা শেয়ার করতে থাকো, যাতে আরও নতুন অভিজ্ঞতা তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। চলো আর দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি ঘটনাতে। হ্যালো অমিতদা, আশা করি তুমি বরাবরের মতো অনেক ভালো আছো। আমি ইমন, সাতক্ষীরা জেলা থেকে লিখছি। আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার বন্ধুর দাদুর কাছ থেকে শোনা। ঘটনাটি ঘটেছিল সাতক্ষীরা জেলার দেবাহাটা থানার অন্তর্গত একটি গ্রামে। এই গ্রামে একটা বহু পুরাতন বটগাছ আছে, যার নাম হলো বনবিবির বটতলা। আজকে থেকে প্রায় বহু বছর আগে এই ঘটনাটি ওই বনবিবির বটতলাকে কেন্দ্র করে ঘটেছিল। অমিতদা, ঘটনা শুরুর আগে একটা বিষয় বলে রাখা খুবই দরকার। সেটা হলো বনবিবির বটতলায় বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে মনের ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন পশু পাখি দিয়ে মানত করত, যাতে তাদের ইচ্ছেটা পূরণ হয়। মানত করার সময় তারা প্রার্থনা করত, আবার অনেকে তো কান্নাকাটি করেও প্রার্থনা করত। ঘটনার সূত্রপাত হয় দুজন ব্যক্তির থেকে। তাদের নাম হলো শাহিন ও তুহিন। তারা ছিল দুই বন্ধু। তাদের বয়স প্রায় ছিল ওই ২৫ থেকে ২৬ বছরের কাছাকাছি। এবার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার দিন শাহিন ও তুহিন সেদিন রাতে তাদের পাশের একটা গ্রামের যাত্রাপালা অনুষ্ঠান দেখে বাসায় ফিরছিল। তারা যখন বনবিবির বটতলার কিছুটা কাছাকাছি চলে এসেছে তখন অন্ধকারের ভেতর শাহিন একটা শব্দ শুনতে পায়। শব্দটা ঘোড়ার খুঁড়ের আওয়াজের মতো। শব্দটা কানে আসার সাথে সাথে শাহিন দাঁড়িয়ে যায়। তারপর তার পাশে থাকা বন্ধু তুহিনকে ডেকে বলে, বন্ধু, একটুখানি দাঁড়াতো, মনে হচ্ছে যেন বনবিবির বটতলায় একটা আওয়াজ হচ্ছে। সেটা কি তুই শুনতে পাচ্ছিস? তখন তুহিন একটু মনোযোগ দিয়ে শুনতে লাগলো। কিছুক্ষণ পরেই তুহিনও শব্দটা শুনতে পেল। তখন তারা দুজনেই দাঁড়িয়ে যায় আর ভাবে এত রাতে
ঘোড়ার শব্দ কেন আসবে, আর কোথায় থেকেই বা আসবে? এত রাতে তো ওখানে কেউ আসে না। অমিতদা, শাহিন ও তুহিনকে বাসায় ফিরতে হলে বনবিবির বটতলার সামনের রাস্তা দিয়েই যেতে হবে, এছাড়া অন্য কোনো পথ ছিল না। কিছুটা দূরে দাঁড়িয়ে তারা শব্দটা আরও মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। তবে শব্দটা যখনই হচ্ছিল মনে হচ্ছিল ঘোড়াটি বট গাছের চারপাশে দৌড়াদৌড়ি করছে। অল্প বয়স হওয়ায় তাদের বেশ মনে ভয় লাগতে শুরু করে। তারপরও তারা সাহস নিয়ে বাসার উদ্দেশ্যে সামনের দিকে হাঁটতে থাকে, অন্য দিকে মুখ করে। তাদের উদ্দেশ্য ছিল বটতলার দিকে, কোনোভাবেই তাকাবে না। যাই হোক, যা কিছু করে হোক না কেন, এই চিন্তা করে শাহিন ও তুহিন সামনের দিকে হাঁটতে শুরু করে। বটগাছের সামনে আসতেই তারা এবার অন্য একটি শব্দ নোটিস করতে থাকে, যেমন কোন একটি শিশুর কান্নার আওয়াজ। তবে আওয়াজটা কেমন জানি মায়াবী। তারা দুজন আবার দাঁড়িয়ে যায় আর ভাবতে থাকে, এত রাতে কে ওখানে বাচ্চা রেখে গেছে। শাহিন একটু সাহস করে বলে, বন্ধু চল তো, চল গিয়ে দেখি আসলে ঘটনা কি। কিন্তু তুহিনের অজানা একটা ভয় তখনও কাজ করছিল। সেই জন্য তারা আর সামনের দিকে এগিয়ে না গিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করে। এক পর্যায়ে তারা নর্মালভাবেই বাসায় গিয়ে পৌঁছায়। রাতে কেউ পরিবারের সাথে কিছু শেয়ার না করেই ঘুমিয়ে পড়ে। সকাল থেকে তুহিনের শরীরে প্রচুর জ্বর, সেই সাথে বমি হচ্ছে। অল্প বয়সে তুহিন বেশ অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে শাহিন আসে সকালে বন্ধু তুহিনকে দেখতে। তখনই শাহিনের মনে পড়ে রাতে তুহিন হয়তো মনে মনে ভীষণ ভয় পেয়েছিল। বেশ কিছু সময় যাওয়ার পর তুহিনের দাদু এসে বলে, শাহিন, কাল তো তুমি আর তুহিন রাতে পাশের গ্রামে যাত্রা দেখতে গিয়েছিলে, তাই না? তখন তো অসুস্থই ছিল। রাতে কি যাত্রাপালা অনুষ্ঠানে তোমরা কোনো কিছু খেয়েছিলে? তুহিনের দাদুর প্রশ্ন শুনে শাহিন আর চুপ করে থাকতে পারে না। রাতের সমস্ত ঘটনা খুলে বলে যে বাসায় আসার পথে বনবিবি বটগাছের নিচে ঘোড়ার খুঁড়ের আওয়াজ পেয়েছিলাম এবং একটা বাচ্চার মায়াবী কান্নার আওয়াজ শুনতে পেয়েছিলাম। এরপর থেকে তুহিন বেশ ভয় পেয়ে গিয়েছিল। এটা শোনার পর তুহিনের পরিবারের সবাই বেশ অবাক হন যে তাদের গ্রামে তো কারো ঘোড়া নেই, আর এত রাতে ছোট বাচ্চা কিভাবে বটগাছের নিচে থাকবে। তবে তুহিনের দাদু, দিদা, মা, বাবা সবাই শুনে বুঝতে পেরেছিল এটা কোনো স্বাভাবিক কিছু না। তবে যাতে শাহিন আর তুহিন ভয় না পায়, তাই সেখানে হাসি দিয়ে বলল, আরে দূর, তোমরা ছেলে মানুষ কি শুনতে কি শুনেছ, এটা তোমাদের মনের ভুল। এই শুনে শাহিন বাসায় চলে আসলো। তারপর তুহিনের বাবা ও দাদু মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলেন। ইমাম সাহেব এসে তুহিনের শরীরে ফু দিয়ে পানি পড়া দিয়ে চলে যান। বিকেল থেকে তুহিন কিছুটা সুস্থ অনুভব করতে থাকে। আসল ঘটনা শুরু হয় সেদিন রাত থেকে। হঠাৎ করেই পরের দিন শোনা যায় তাদের গ্রামের কোনো একটা পরিবার থেকে গরু চুরি হয়ে গেছে। আর চুরিটা হয়েছে কিছুটা অদ্ভুতভাবে। যেমন গরু যে গোয়ালে থাকতো সেখানকার দরজায় তালা দেওয়া থাকতো। তবে আশ্চর্যের বিষয় হলো এই, গোয়ালের দরজা ঠিকঠাকই ছিল, অর্থাৎ তালা না ভেঙেই গরুটা গোয়াল থেকে চুরি হয়েছে। তবে গোয়ালের দরজার সামনে মাটিটা নরম থাকায় আরেকটি বিষয় লক্ষ্য করেন তারা, যে ওখানে কোনো একটি বাচ্চার পায়ের ছাপ পড়ে আছে। এটা দেখে তারা বেশ ভয় পায়। গ্রামবাসীদের মধ্যে খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে। যাই হোক, সারাদিনে অনেক মানুষ তো এটা দেখতে আসে আর পরিবারকে সান্ত্বনা দিয়ে চলে যায়। দ্বিতীয় দিন রাতে গ্রামের অন্য একটা বাড়ি থেকে একইভাবে তালা না ভেঙে বড় একটা গরু চুরি হয়ে যায়, আর গোয়ালের সামনে পাওয়া যায় বাচ্চার পায়ের ছাপ। তৃতীয় দিনও ঠিক একই রকমভাবে চুরি হয়। টানা 3 দিন এইভাবে গরু চুরি হওয়ায় গ্রামবাসীদের মনে রাগ সৃষ্টি হতে শুরু করে। অমিতদা বলে রাখা দরকার, গ্রামবাসীরা কিন্তু তখনও এই ঘটনাটি যে
অস্বাভাবিক কিছু হতে পারে এমন চিন্তায় করতে পারেনি। তারা ভেবেছিল এটা হয়তো কোনো ডাকাত দলের কাজ। টানা 3 দিন চুরির পর চতুর্থ দিন সকালে সবাই মিলে এলাকার মাতব্বরের কাছে গিয়ে সব কিছু জানায়। মাতব্বর গ্রামবাসীদের বলেন, গ্রামে হয়তো কোনো ডাকাত দল ঢুকেছে, এর জন্য তোমাদের মধ্যে যারা যুবক আছো তাদের পালা করে গ্রামের প্রধান রাস্তাগুলোতে পাহারা দিতে হবে, তাহলেই ডাকাত দলটিকে ধরা সম্ভব হবে। সবাই মাতব্বরের কথায় রাজি হলো এবং সেই জায়গায় বসে তারা সিদ্ধান্ত নিল গ্রামের সকল যুবকদের মধ্যে 4 জন করে থাকবে একটি দলে। মোট 3টি করে দল প্রতিদিন রাতে পালা করে পাহারা দেবে। প্রথম দল থাকবে গ্রামের প্রবেশ মুখে, দ্বিতীয় দল থাকবে গ্রামের মাঝখানের স্থানে, আর তৃতীয় দল থাকবে গ্রামের শেষের দিকে। এভাবে তারা সব কিছু ঠিকঠাক করে সন্ধ্যার পর যে যার মতো দলের সাথে দেখা করতে রাতে পাহারা দিতে চলে যায়। এভাবে একটি সপ্তাহ তারা পুরো গ্রাম পাহারা দিতে থাকে। অমিতদা অবাক করার বিষয় হলো এই যে 1 সপ্তাহে গ্রামে কোনো বাসা বা বাড়ি থেকে কিচ্ছু চুরি হয়নি। এরপর সবাই ভাবল হয়তো ডাকাত দলটি ভয়ে পালিয়েছে। এই জন্য তারা মাতব্বরের কাছে গিয়ে পরামর্শ নিয়ে গ্রাম পাহারার বিষয়টা এখানেই সমাপ্তি করল। যেদিন রাত থেকে পাহারা বন্ধ হয়ে যায়, হঠাৎ করে সেই দিন রাত থেকে পুনরায় চুরি হওয়া শুরু করে। তবে এবার চুরি হয় ছাগল। সকালে উঠে প্রতিদিনের মতো ছাগলের মালিক ছাগলগুলোকে বাইরে বের করার সময় দেখে তার পালিত 3টে ছাগলের মধ্যে একটি ছাগল নেই। তারপর ছাগল খামারের সামনে এসে লক্ষ্য করে যে একটা বাচ্চার পায়ের ছাপ এবং বাচ্চার পায়ের ঠিক পাশে একটা ঘোড়ার পায়ের ছাপ। অমিতদা, ঘটনায় একটু টুইস্ট আছে। এখানে সেই প্রথম থেকে অর্থাৎ গত 3 দিনে যে 3টি বাসা থেকে গরু চুরি হয়েছে সেখানেও কিন্তু বাচ্চার পায়ের ছাপের পাশে ঘোড়ার পায়ের ছাপটা ছিল। কিন্তু তুমি হয়তো জানো গরুর পায়ের ছাপ ও ঘোড়ার পায়ের ছাপ প্রায় একই সাইজের হয়। এই জন্য গরু চুরি হয়ে যাওয়া পরিবারগুলো ভেবেছিল ওটা হয়তো গরুর পায়ের ছাপ। তবে ধরা পড়ল ছাগল চুরির সময়, কারণ ছাগলের পায়ের ছাপ তো অত বড় হয় না। লোকমুখে এই ঘটনাটি পুরো গ্রামময় ছড়িয়ে পড়ল। তারপর রীতিমতো প্রতিবেশী সহ গ্রামের অনেকে এসে ঘটনাটি দেখল। ঘটনাটি সবার মুখে মুখে হতে হতে এক পর্যায়ে ঘটনা শুরুর সেই তুহিন ও শাহিনের পরিবারের কাছে পৌঁছে গেল। তারপর শাহিন ও তুহিনের পরিবার সেই ছাগল বাসায় উপস্থিত হলো এবং সব কিছু দেখে মোটামুটি কিছুটা ভয় পেল। সেদিন বিকেলবেলায় গ্রামের মাতব্বরের কাছে পুনরায় পরিবার থেকে কিছু লোক হাজির হলো। সবার কাছে শুনে বেশ চিন্তায় পড়ে গেলাম। তবে মাতব্বর এগুলো মানতে বা শুনতে নারাজ, কারণ তার মতে এগুলো কোনো ডাকাত দলেরই কাজ। হয়তো ছোট কোনো বাচ্চাকে দিয়ে এগুলো করানোর চেষ্টা করছে। অমিতা, তুমি হয়তো জেনে থাকবে যে গ্রামাঞ্চলে কিন্তু প্রচুর ডাকাতি হতো, আর এই ডাকাত দল আসতো প্রায় সময় ঘোড়ায় চড়ে। এই জন্য মাতব্বর বলল, অন্য কোনো বিষয় থাকতে পারে না, ঠিক ডাকাত দলেরই কাজ এটা। তারপর ডাকাত দল যাতে কোনো কিছু বুঝতে না পারে এই ভেবে মাতব্বর সহ গ্রামের কিছু বয়স্ক এবং যুবকেরা গোপনে তারা একটা আলোচনা এবং পরামর্শ করে যে প্রথমে হয়তো বিভিন্ন স্থানে এটা ছড়িয়ে যাওয়ার জন্য ডাকাত দলটি লুকিয়েছিল। এইবার এই জন্য গ্রামের যুবকদের বলা হলো তারা যাতে গোপনে রাস্তার ধারে কোথাও লুকিয়ে লুকিয়ে পাহারা দেয়, যাতে কেউ তাদের দেখতে না পায়। এটা পরামর্শ করে তারা যে যার মতো বের হয়ে গেল। এরপর যথারীতি সবাই যে যার স্থানে পাহারা দিতে লাগলো, খুবই গোপনে। অমিতদা, আমি বলেছিলাম গ্রামে তারা 3টি দলে বিভক্ত হয়ে 4 জন করে পাহারা দিচ্ছিল। এর মধ্যে গ্রামের মাঝখানে যে 4 জনের দলটি পাহারা দিচ্ছিল তারা সবাই লুকিয়ে লুকিয়ে দেখছিল চারিদিকে কোনো কিছু অন্যরকম বা আনন্যাচারাল লাগছে কিনা। হঠাৎ 4 জনের ভেতরে একজন শুনতে পেল
সামনের বিলের ভেতর দিয়ে কোনো কিছু একটা ভেসে আসছে। তখন সে বাকি তিনজনকে সেদিকে দেখতে বলল। বাকি তিনজনও সেদিকে তাকিয়েছিল যাতে কোনো কিছু চোখে পড়ে। এবার তারা সবাই চারজন একসাথেই দেখল গ্রামের ভেতরে বড় যে মাঠ বা বিলটি ছিল সেখানকার মধ্য দিয়ে কোনো একটা প্রাণীর মতো কিছু ধীরে ধীরে রাস্তার দিকে আসছে। তখন তারা আরও একটু লুকিয়ে পড়ে পেছনের দিকে যাতে তাদের চারজনকে দেখা না যায়। বেশ কিছু সময় পর তাদের চারজনের চোখে জিনিসটা স্পষ্ট হলো। তারা অবাক হলো, কারণ যে প্রাণীটি মাটির ভেতর দিয়ে আসলো সেটা একটা ঘোড়ার মতো প্রাণী। তবে অবাক করার বিষয়, ঘোড়াটার মাথা নেই, আর সেই ঘোড়ার পিঠে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট বাচ্চা, একটা ছোট্ট শিশু। এই দেখে চারজনই শক্তি হারিয়ে ফেলল। তারা যে কেউ কাউকে ডেকে দেখাবে এতটুকু শক্তি তাদের ভেতরে ছিল না। একে একে চারজনই অজ্ঞান হয়ে পড়ল। সকালে পাহারা দিয়ে বাকি দুই দল আসার পরেও একটি দল না আসাতে সাথে সাথে মাতব্বর সেখানে যেতে বলল, যেখানে মাঝখানের দলটি পাহারায় ছিল। সেখানে গিয়ে দেখে তারা চারজনই চারিদিক মুখ করে অজ্ঞান হয়ে পড়ে আছে। তাদের সবাইকে বাসায় আনা হলো। সবারই এক পর্যায়ে জ্ঞান আসলো। এরপর মাতব্বর চারজনের কাছেই শুনতে লাগলো রাতে তাদের সাথে কি হয়েছে। তখন একে একে সবাই ঘটনাটি বলল। এটা শুনে গ্রামবাসী সহ মাতব্বর পর্যন্ত ভয়ে একাকার। কি করবে, সমাধান কোথায় পাবে, এটা নিয়েই চিন্তিত ছিল পুরো গ্রামবাসী। সারাদিন এদিকে ওদিকে সমাধানের খোঁজ করে গ্রামবাসী সহ মাতব্বর এবং মুরব্বী লোকজন। কিন্তু সমাধানের চেয়ে সবাই বেশি ভয় পাওয়ায় কেউ এই বিষয়ে কোনো কথাই বলতে চাইল না। সবাই বলছে, পশু পাখি যাই যাকগে, আমাদের জীবনটা তো আগে। কিন্তু মাতব্বর এবং কিছু মুরব্বী লোক তখনও ভেঙে পড়েনি, কারণ তারা যদি ভেঙে পড়ে তাহলে গ্রামের সমাধান হওয়ার সম্ভাবনা আর থাকবেই না। সেদিন বিকেলে মাতব্বর সবাইকে বলল, সন্ধ্যের পর যেন কোনো মানুষ বাইরে বের না হয়, যতই কাজ থাকুক না। সমাধান না হওয়া পর্যন্ত সবাই যাতে এভাবেই চলাচল করে, এটাই সাবধান করা হয়। এভাবে কেটে গেল তিনটে রাত। এই 3টা রাতেও বিভিন্ন স্থান থেকে গরু ছাগল চুরি হয়েছে, কিন্তু কেউ কিচ্ছু মনে করেনি। অমিতদা, এখানে অদ্ভুত একটা বিষয় হলো, সচরাচর অন্য ঘটনায় কিন্তু সমাধানের জন্য কবিরাজ বা তান্ত্রিকদের ডাকতে হয় বা ডেকে আনা হয়, কিন্তু ওনার ক্ষেত্রে কোনো তান্ত্রিক বা কবিরাজকে ডাকার আগেই হঠাৎ একজন কবিরাজ এসে হাজির হয়। কবিরাজের বর্ণনাটা একটু দেওয়া যাক। যেমন কবিরাজের গায়ের রং ছিল দুধের মতো সাদা, মুখে ছিল লম্বা দাড়ি এবং মনে হচ্ছিল তিনি অনেক পরহেজগার একটি ব্যক্তি। তবে একটা অদ্ভুত বিষয় হলো, তিনি কারো আশেপাশে ভিড়তেন না। সবার থেকে কেমন জানি দূরে দূরে থাকতেন। কেউ কাছে গেলে দূরে যেতে বলতেন। কোনো কথাবার্তাই নেই। লোকটি এসে একটা মসজিদে আশ্রয় গ্রহণ করে। নামাজ পড়ে সবাই বের হয়ে গেলেও সেই লোকটি ওখানে বসে থাকে। তখন মসজিদের ইমাম সাহেব ওনাকে ডাকলো এবং বলল, আপনি কে, কোথা থেকে এসেছেন? ওনার জবাবটা ছিল এমন, তোমাদের গ্রামে যে সমস্যাটা দেখা দিয়েছে তার সমাধান একমাত্র আমিই দিতে পারবো। এটা শুনে ইমাম সাহেব বেশ খুশি হলেন। এরপর ইমাম সাহেব সেই ব্যক্তিকে নিয়ে মাতব্বরের কাছে হাজির হলেন। মাতব্বরকে সব খুলে বললেন ইমাম সাহেব। মাতব্বর সব কিছু শুনিয়ে বুঝে সেই পরহেজগার লোকটিকে বললেন যে আপনি যদি এই কাজটি সত্যি সত্যি সমাধান করতে পারেন আপনাকে খুশি করে দেব। তখন সেই ব্যক্তিটি বলল, আমার কোনো কিছু দরকার হবে না, আমি নিজের ইচ্ছাই এইটার সমাধান করতে এসেছি। যাই হোক, ইমাম সাহেব ওনাকে মাতব্বরের কাছে রেখে চলে গেলেন। সেই দিন সন্ধ্যায় সেই অচেনা ব্যক্তিটি মাতব্বরকে বলল, আপনারা আজকে রাতে কেউ বাসা থেকে বের হবেন না, আমি একাই গিয়ে তার মোকাবেলা করব এবং এর সমাধান করে আসব। কিন্তু হ্যাঁ,
ভুল করেও বাসা থেকে বের হবেন না। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। সারাটা রাত মাতব্বর ঘরের ভেতরে ঘুমোতে পারেননি। ভোরবেলা হঠাৎ মাতব্বরের ঘরের দরজায় টোকার শব্দ। তিনি বললেন, কে কে? তখন বাইরে থেকে উত্তর আসলো, দরজাটা খুলুন, সকাল হয়ে গেছে। মাতব্বর দেখলেন সেই ব্যক্তিটি আসলে দরজায় টোকা দিচ্ছিল। তারপর মাতব্বর সেই লোকটিকে জিজ্ঞেস করলেন, হুজুর, সমস্যার সমাধানটা কি হয়েছে? তখন লোকটি বলল, হ্যাঁ হয়েছে, সমাধান করেই তবে এসেছি। মাতব্বর তখন একটা জিনিস খেয়াল করে যে ওই ব্যক্তি বা পরহেজগার লোকটির গায়ে কিছুটা মাটি কাদা লেগে আছে। মনে হচ্ছে যেন রাতে কারো সাথে তিনি মারপিট করেছেন। মাতব্বর পরহেজগার লোকটির কাছে শুনলেন, আপনার গায়ে এসব কোথা থেকে আসলো? তখন উনি বললেন, এইসব কিছু না, আপনি গ্রামের সকল মানুষকে ডেকে আপনার বাসায় হাজির করুন, আমি সবার সাথে কিছু কথা বলতে চাই। যথারীতি সবাইকে হাজির করা হলো। তখনও লোকটির গায়ে সেই অবস্থায় মাটি কাদা লেগে আছে। গ্রামের সকলে আসার পর সেই পরহেজগার লোকটি বলল, আপনাদের এখানে যে সমস্যাটি হচ্ছিল সেটা ছিল একটা দুষ্টু জিনের কাজ। কোনো কোনো ভাষায় একে পিশাচও বলা হয়। এগুলো সব সময় মানুষদের ক্ষতি করার জন্য বিভিন্ন স্থানে গিয়ে বাসা বাঁধে। যেহেতু আপনাদের এলাকার বনবিবির বটগাছে বাসস্থানের জন্য তার একটা উপযুক্ত জায়গা ছিল, সেই জন্যই সেই গ্রামটি থেকে কোথাও যেতে রাজি হচ্ছিল না। এই জন্য আপনাদের গ্রামের পশু পাখির রক্ত খেয়ে সেইখানে থাকবে বলে চিন্তাভাবনা করেছিল। তবে আমি আসাতে সে পালিয়েছে। আমার সাথে তার কিছুটা ঝগড়াও করতে হয়েছে। এর প্রমাণ আমার শরীরে বুঝতেই পারছেন, অর্থাৎ সেই কাদা মাটির চিহ্ন। উনি কথা বলার সময় একটা আশ্চর্য বিষয় উপস্থাপন করেন যে গ্রামের কোনো বাচ্চাকে রাতে ঘুমানোর সময় কোনো মা বাবা ভাই বোন যেন না বলে যে ঘুমাও, না হলে ও চলে আসবে, মানে কোনোভাবে ভয় দেখিয়ে তাকে যেন না ঘুম পাড়ানো হয়। অমিতদা, তুমি হয়তো জানো যে বাচ্চারা না ঘুমোলে আমরা অনেক সময় বলি যে ঘুমোও, না হলে ভূত চলে আসবে, মানে এইভাবে ভয় দেখাতে তিনি বারণ করেছিলেন। এটি বলার কারণ তিনি আরও ব্যাখ্যা করেছিলেন যে কোনোভাবে যদি দুষ্টু জিন বা আত্মাকে ডাকা হয় তাহলে তারা আসার উপায় খুঁজে বের করে। এই জন্য যেন গ্রামের মা বাবা বোনরা কোনোভাবেই উল্টো পাল্টা শব্দ ব্যবহার না করে। এই বলে তিনি সবাইকে সতর্ক করে দিয়েছিলেন আর বলেছিলেন সবাইকে সবার মতো বাসায় চলে যেতে। সেই পরহেজগার লোকটি মাতব্বরকে বলল, আমার রুমের আশেপাশে যেন এখন আর কেউ না আসে, আমি এখন একটু বিশ্রাম নেব। যথারীতি এটা বলে তিনি রুমে চলে গেলেন। দুপুর হতে লাগলো। মাতব্বর তখন উনার ঘরের সামনে গিয়ে দরজায় টোকা দিতে লাগলো, কিন্তু ঘরে কোনো সাড়া শব্দ পেল না। তারপর হালকা একটু দরজা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। তখন দেখা গেল ঘরের ভেতরে সম্পূর্ণ ফাঁকা, অর্থাৎ কেউ সেখানে নেই। মাতব্বর ভাবল কোনো সময় তিনি হয়তো বেরিয়ে গেছেন। সেদিন রাতে মসজিদের ইমাম সাহেব হঠাৎ একটা স্বপ্ন দেখল। স্বপ্নটা অদ্ভুত টাইপের। স্বপ্নটা এমন, তিনি দেখছেন যে লোকটি গ্রামে সমাধান করে গেছেন তিনি আসলে কোনো মানুষ নয়, তিনি ছিল একটা ভালো জিন। অর্থাৎ যে লোকটির দ্বারা সমস্যার সমাধান হয়েছে সে একটি পরহেজগার বা ভালো আত্মা। ইমাম সাহেব সকালের নামাজ শেষ করেই মাতব্বরের কাছে চলে গেলেন এবং মাতব্বরকে বললেন স্বপ্নের বিষয়টা। তখনই সবাই বুঝতে পারল যে আসলেই সত্যি সাধারণ মানুষের পক্ষে এটা কখনোই করা সম্ভব ছিল না। হয়তো গ্রামবাসীর ভালোর জন্য উনি এসেছিলেন নিজের দায়িত্বে। তারপর থেকে গ্রামে আর এমন কোনো ঘটনা কখনো শোনা যায় না। অমিতদা, এখানে লিসেনারদের উদ্দেশ্যে কিছু কথা বলা জরুরি যে পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যায় যার ব্যাখ্যা মানুষ দিতে পারে না। এই ছিল আমার পাঠানো প্রথম ঘটনা। আশা করছি সকল লিসেনারদের ভালো লাগবে।
এরপর তোমরা যেই ঘটনাটা শুনবে সেই ঘটনাটা একটা রিসেন্ট ঘটে চলা ভৌতিক ঘটনা। কেউ যদি এখনই ইউটিউবে লিখে সার্চ করে বরগুনার পাথরঘাটা গ্রামের ভুতুড়ে ঘটনা, তাহলে দেখতেই পাবে যে 5-6 দিন আগে থেকে বিভিন্ন খবরের চ্যানেল থেকে শুরু করে সবাই সেখানকার বিষয় নিয়ে ঘটনা আপলোড করছে। সেখানে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটে চলেছে। আর সেখানকারই একটি লোকের আগের থেকে পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আজকে তোমাদের সাথে তুলে ধরছি। আজকের এই দ্বিতীয় ঘটনাটাও সবাইকে ভয় পাওয়াবে। অমিতদা, থ্যাংক ইউ আমাকে এইভাবে একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো আর একদম দেরি করছি না, সরাসরি দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। তবে দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে আমি আমাদের পুরো পরিবারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ইমন কিন্তু আমাদের জন্য বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা কালেক্ট করে বিভিন্নভাবে আমাদের সাথে খাটনি করে লিখে শেয়ার করছে। তোমরা ওকে অ্যাপ্রিসিয়েট করো, তোমরা ওকে থ্যাঙ্কস জানাও। ও এতটা হেল্প করেছে যার জন্য এই 500 নম্বর এপিসোডে শুধুমাত্র ওরই ঘটনা বাছাই করে রাখা ছিল, যেগুলো ও বেশ কিছুদিন ধরে পাঠিয়েছে। আমি সেগুলো তুলে রেখেছিলাম 500 নম্বর এপিসোডের জন্য। আশা করছি প্রথম ঘটনাটা তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের পরের যে ঘটনাগুলো শুনবে সেগুলো খুবই ডেঞ্জারাস। আজকে তোমরা সত্যি সত্যি ভয় পেতে চলেছ। আর যারা বলো ভয় পায় না, তারা জাস্ট একটু হেডফোনে আর ঘরটা অন্ধকার করে শোনো। আমি যদি দিনের বেলাতে কোথাও বসে বসে ঘটনা শুনি বা 4 জন লোকের মাঝখানে বসে ঘটনা শুনি, তাহলে যে ভয় লাগবে না এটাই নর্মাল। তো আর একদম দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি ইমনের সেকেন্ড ঘটনায়। ঘটনাটি বাংলাদেশের বরগুনা জেলার পাথরঘাটা গ্রামে চলমান একটি ঘটনা। চলমান বললাম এই কারণ আজও বর্তমানে এই ঘটনাটি ঘটেই চলেছে। এই ঘটনাটা শুরু করার আগে কিছু কথা সকল লিসেনারদের জানা এবং বোঝা খুবই দরকার। বরগুনা জেলাটি বাংলাদেশের একটা অন্যতম স্বনামধন্য একটি জেলা। তবে বরগুনা জেলার অনেক ভেতরে কিছু কিছু গ্রামে আজও বিদ্যুতের ব্যবস্থা তেমন নেই, বলতে পারো অজপাড়া গায়ের মতো। আজকে যেই ঘটনাটি বলতে যাচ্ছি সেটা আমার এক দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে শুনেছি। ব্যক্তিগত ও স্থানীয় কারণে আত্মীয়র নামটা প্রকাশ করতে পারছি না। অমিতদা, ঘটনা শুরুর সময়টা ছিল অনেক আগের। তবে সবচেয়ে মজার বিষয় হলো এমনটা কিন্তু বছরের সব সময় হতো না। অর্থাৎ এটা শুধু 12 মাসের ভেতর বর্ষা বা ভারী বৃষ্টিপাতের সময়কালেই ঘটে থাকত। বরগুনা জেলার পাথরঘাটা গ্রামের এই ঘটনাটি প্রায় অনেকের মুখেই প্রচলিত। যাই হোক, ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটির সময়কাল আনুমানিক 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে। ওই গ্রামে রাজু নামে একজন ছেলে বাস করত। রাজুর পরিবারে ছিল বাবা, মা, ছোট বোন এবং রাজুর অন্তঃসত্ত্বা স্ত্রী। সময়টা ছিল ভারী বৃষ্টির মরশুম। অমিতদা, তুমি হয়তো জেনে থাকবে গ্রামের অধিকাংশ বাড়ি কিন্তু মাটি দিয়ে তৈরি হয়, অর্থাৎ তেমন একটা জাবদা বা শক্তপোক্ত হয় না। আরেকটু বলে রাখা দরকার, রাজুদের বাসার পেছনে ছিল বহু পুরাতন একটা তেঁতুল গাছ। ঘটনাক্রমে একদিন রাতে হঠাৎ করে ঝড় ওঠে। তখন সবাই গভীর ঘুমে ব্যস্ত। বাইরে যে ঝড় হচ্ছে সেটাতে কারোর কোনো খেয়ালই ছিল না। ভাবছিল স্বাভাবিকভাবেই সব কিছু ঠিক হয়ে যাবে। হঠাৎ করে তাদের বাড়ির পেছনে থাকা তেঁতুল গাছটি দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে তাদের ঘরের ওপর। যেহেতু তাদের বাসাটা মাটি দিয়ে তৈরি ছিল, সেই জন্য ভারী গাছটির ভার নিতে না পারায় ঘটনাচক্রে 4 জন এবং রাজু তার স্ত্রী ও তার বাবা মা ঘটনাস্থানেই গাছের চাপা পড়ে মৃত্যুবরণ করেন। একমাত্র বেঁচে যায় রাজুর ছোট বোনটা। সকালে এই হৃদয় বিদারক দৃশ্য দেখে গ্রামের সবার ভেতরে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। সেই ঝড়ে পাথরঘাটা গ্রামের বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। সেই জন্য মানুষ এটাকে
স্বাভাবিকভাবেই নিয়েছিল। সময় মতো সব কিছু ঠিকঠাক করে তাদের পরিবারের 4 জনকে একটি কবরস্থানে দাফন করা হয়। রাজুর বেঁচে যাওয়া বোনের বয়স ছিল তখন ওই 8 থেকে 9 বছর। মেয়েটার নাম ছিল শিল্পী। সেই মেয়েটির দায়িত্ব এরপর তার চাচা নেন। যথারীতি বেশ কয়েকটা দিন এভাবেই কেটে গেল। সবার মনে নিজের বাড়িঘর ভাঙার চিন্তাভাবনা, সেই সাথে গ্রামের একই পরিবারের 4 জনের মৃত্যুর ঘটনাটি সবাইকে খুবই কষ্ট দিয়েছিল। এরপরও বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল তারা। এভাবে প্রায় সপ্তাহ খানেক কেটে যায়। হঠাৎ একদিন এক ব্যক্তি কোনো একটা কাজে তাদের গ্রামের মোড় থেকে বাসার দিকে যাচ্ছিল রাত করে। তখন তার কানে দূর থেকে ভেসে আসে অদ্ভুত একটা শব্দ। শব্দটা এমন, সেই ব্যক্তিটার মনে হচ্ছে তার পেছনে পেছনে কেউ একজন আসছে, কিন্তু পায়ের আওয়াজটা অনেকটাই ভারী। তখন তিনি তাড়াহুড়ো করে পেছন দিকে ফিরে কিছুটা দেখার চেষ্টা করেন। গ্রামের অন্য কেউ হয়তো তার পিছু পিছু আসছে। পেছন ফিরে তাকানোর পর তিনি কিছুই দেখলেন না। তারপর আবার তিনি হাঁটা শুরু করলেন। কিছু দূর হাঁটার পর পুনরায় তার মনে হচ্ছে সেই হাঁটার শব্দটা আবারও তার পেছনে পেছনে আসছে। তিনি এবার শব্দ করে পেছনে তাকালেন এবং বললেন, কে কে পেছনে পেছনে কে আছিস? তিনি পেছনে ঘুরে কাউকেই দেখতে পেলেন না। তার মনে হচ্ছিল যে আশেপাশেই অদৃশ্য কোনো কিছু বা কেউ আছে, কারণ জায়গাটা ফাঁকা হলেও সেখানে কোনো কিছু একটার উপস্থিতি বিদ্যমান। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো পশু পাখি হতে পারে, যেমন কুকুর বা বেড়াল। তার হাতে কোনো লাইট না থাকায় তিনি আশপাশটা ভালো করে দেখতেও পারছিলেন না। পুনরায় তিনি আবারও হাঁটা শুরু করলেন। এভাবে এক পর্যায়ে তিনি স্বাভাবিকভাবে বাসায় পৌঁছে গেলেন। বাসায় কাউকে কিছু না বললেও মনের ভেতরে কেমন জানি তার ভয়ের সৃষ্টি হলো। রাতে তেমন কিছু ঘুম হলো না তার। ভোরবেলার দিকে একটু ঘুমোলেন। সকালে উঠে তার রাতের ঘটনা তেমন আর মনে পড়ল না। এই জন্য তিনি বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। যথারীতি তিনি কাউকে শেয়ার না করে সাধারণভাবেই জীবনযাপন করা শুরু করলেন। দ্বিতীয় ঘটনা শুরু হয় গ্রামের একজন কৃষকের সাথে। অমিতা, তুমি হয়তো জেনে থাকবে, গ্রামে যখন ধান কাটা পড়ে তখন কৃষকেরা ভোরবেলায় অর্থাৎ সূর্য ওঠার আগেই মাঠে চলে যায় ধান কাটার উদ্দেশ্যে। তেমন করেই একটা কৃষকের সাথে দ্বিতীয় ঘটনার সূত্রপাত। এই কৃষকের নামটা ছিল রতন। রতনের ছিল একটা বন্ধু, তার নাম ছিল আবু তালেব। ঘটনাটা ঘটার আগের দিন সন্ধ্যায় আবু তালেব বলে, রতন, কাল ভোরবেলাতে আমি তোকে ডাকতে আসব। অর্থাৎ অমিতদা, রতন ও আবু তালেব ভোর রাতে ধান কাটতে যাবে জমিতে। যাই হোক, যথারীতি রতন বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। হঠাৎ রতনের রাতে ঘুম ভাঙে কোনো একটা কারণে। অস্বস্তি বোধ হতে থাকে রতনের। কিছু সময় পর রতনের বাসার উঠোন থেকে শব্দ আসতে শুরু হলো। রতন, ওই রতন, উঠলি? মাঠে যাবি তো নাকি? ওট ওট ওট, তাড়াতাড়ি ওঠ, মাঠে ধান কাটতে যেতে হবে না? রতন উঠে বসল। ভাবল হয়তো তার বন্ধু আবু তালেব এসেছে, ভোর হয়ে গেছে। এই ভেবে সে দরজা খুলে বাইরে এসে দেখে যে হ্যাঁ, আবু তালেব দাঁড়িয়ে আছে। তবে বাইরের পরিবেশটা বেশ অন্ধকার। আবু তালেব এসেছে দেখে রতন আর চিন্তা না করে বের হলো কাস্তে দিয়ে ধান কাটতে। রতন আগে আগে হাঁটছে আর পিছু পিছু হাঁটছে আবু তালেব। রতন বিভিন্ন কথাবার্তা বললেও আবু তালেব তেমন কোনো কথাই বলছিল না। রতন সবকিছু তখন স্বাভাবিক মনে করে হাঁটতে হাঁটতে জমির খুব কাছে চলে এলো। তারপর যথারীতি ধান কাটবে বলে তারা সবকিছু গুছিয়ে মাঠে নেমে পড়ল। তবে রতনের মাঝে মাঝে মনে হচ্ছে, ভোর রাতে তো অন্ধকার থাকে না, আজকে এত অন্ধকার কেন চারিদিকটা? এসব চিন্তা করতে করতে
আবু তালেবকে বলল, তুই আজকে কথা বলছিস না কেন রে? চুপ করে আছিস দেখছি, ঘুম ঘুম পাচ্ছে নাকি? এইসব বলে মজা করছিল রতন। রতন একটা বিষয় একটু লক্ষ্য করল যে আবু তালেব অন্য দিনের তুলনায় একটু বেশি পরিবর্তন হয়ে গেছে। যেমন হাঁটা চলার মধ্যে অন্যরকম একটা ভাব, মনে হচ্ছে যেন একদিকে হেলে হাঁটছে, আর কোনো একটা ঠান্ডা বাতাস আবু তালেবের শরীর থেকে আসছে। কিন্তু রতন কখনো প্যারানর্মাল বিষয়ে বিশ্বাস করত না, বিধায় সে জিনিসটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল। কিছু সময় পর আবু তালেব কথা বলল, রতন, আমি জমির এই পাশ দিয়ে ধান কাটা শুরু করছি, তুই ওই পাশ দিয়ে শুরু কর। যথারীতি সেইভাবে কাজ শুরু করল দুজনে। কিছু সময় যেতে না যেতেই রতনের আর একটা বিষয় চোখে পড়ে যে রতন ধান কাটতে কাটতে জমির অর্ধেক শেষ করতে না করতে আবু তালেব জমির প্রায় সব ধান কেটে ফেলেছে। রতন মনে মনে খুশি হলো, ভাবল আবু তালেব হয়তো আজকে প্রচুর কষ্ট করছে। এমন চিন্তা করতে করতে জমির একটা গর্তে রতনের পা পড়ে। তখন রতন ভাবে, এত বড় গর্ত এখানে কি করে হলো? অমিতদা বলে রাখি, রতনের কাছে বিড়ি ধরানোর জন্য একটা দেশলাই ছিল। তখন সে লুঙ্গির পেছনে গুজে রাখা দেশলাইটা বের করে গর্তটা দেখল। দেখার সাথে সাথে রতনের শরীরে বিদ্যুতের মতো ঝিলিক কেটে উঠল। আসলে অমিতদা, ওটা কোনো গর্ত ছিল না, ওটা ছিল পায়ের ছাপ, তবে সেটা উল্টো দিকে ঘোরানো। আর সবচেয়ে বড় বিষয় হলো 3টি আঙ্গুলের পা সেটা। এবার তার মনের মধ্যে অন্য রকম একটা ভয় কাজ করতে শুরু হলো। তখনও কিন্তু আবু তালেব ওই মাঠের শেষ প্রান্তে কিছুটা ধান ছিল, সেটা কাটছে। রতন তখনই বুঝতে পারছে যে এটা আবু তালেব নয়, এটা কোনো দুষ্ট আত্মা। অমিতদা, গ্রামে অঞ্চলে একটা কথা প্রচলিত আছে যে নিশির ডাক, অর্থাৎ রাতে এই দুষ্টু জিন বা আত্মাগুলো মানুষকে আত্মীয় স্বজনের ডাক নকল করে বাড়ির বাইরে ডেকে নিয়ে গিয়ে মেরে ফেলে। রতন আগেও এমন কথা লোকমুখে শুনেছে, কিন্তু এমনটা কখনো সে বিশ্বাস করত না। এইসব চিন্তা এবার তার মাথায় এসে ঢুকে পড়ল। এভাবে বেশ কিছু সময় পার হয়ে গেল। রতনের মনে হচ্ছে তার শরীরে কোনো শক্তি নেই, সে যে উঠে দৌড় দিবে সেটাও সে পারছে না। যাই হোক, কিছু সময় পর আবু তালেবের রূপ নিয়ে আসা অবয়বটা সব ধান কেটে রতনের কাছে চলে এসেছে আর বলছে, ধান তো সব কেটেই ফেললি বন্ধু, দে তোর হাতের কাস্তেটা এবার আমাকে দে, আমি রেখে আসি, তারপর দুজনে পা ধুয়ে একটু বিশ্রাম নি চল। তখনই একটা বিষয় রতনের মাথায় আসলো যে রতনের হাতে লোহার কাস্তেটা আছে বলে হয়তো সেই দুষ্ট আত্মা বা জিনটা তার কোনো ক্ষতি করতে পারছে না। রতন তখন বুদ্ধির সাথে বলল, ঠিক আছে ঠিক আছে, চল বাসার দিকে গিয়ে বিশ্রাম নেব, চল। আবু তালেবের কণ্ঠে তখন একটু রাগ রাগ ভাব হতে থাকে। তখন সে বলে, দে আমার কাছে কাস্তেটা দে, আমি যা বলছি তাই শোন, এতেই তোর জন্য ভালো হবে। আবু তালেবের এমন ভারী কণ্ঠ শুনে রতন কাস্তে হাতে নিয়েই দৌড় দিল জমির ওপর দিয়ে। রতন দৌড়ানোর সময় পেছন থেকে বিভিন্ন শব্দ শুনতে পাচ্ছিল, যেমন রাগান্বিত স্বরে কোনো একটা প্রাণী জোরে জোরে ডাকাডাকি করছে, এবং সাথে চারিদিকের পরিবেশটা অনেক ভারী হয়ে উঠেছে। দৌড়তে দৌড়তে রতন গ্রামের কোনো একটা বাড়ির সামনে এসে জ্ঞান হারিয়ে ফেলল। তারপর যখন রতনের জ্ঞান ফিরল তখন সকাল। রতনের পাশে রতনের মা বাবা প্রতিবেশীরা বসে আছে। রতনের জ্ঞান ফেরার পর সবাই রতনের কাছে সব কিছু জানতে চাইল, কিন্তু রতন কোনো একটা কারণে ভয়ে কাউকে কিছু বলতে চাইছিল না। সেদিন দুপুরে আবু তালেব আসলো রতনের বাসায় আর বলল, এই রতন, তুই কালকে আমাকে না ডেকে একাই জমির ধান সব কেটে ফেলেছিস, আমাকে ডাকলিও না একবার, কেন ডাকলি না কেন, একা একা গেলি যে?
এইসব শোনার পর রতন পরিবারের সবাইকে ডেকে পুরো বিষয়টা খুলে বলল যে রাতে আবু তালেবের রূপ নিয়ে কেউ একজন আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় জমিতে। এরপর পুরো বিস্তারিত খুলে বলার পর কিছু কিছু ব্যক্তি এটাকে পাগলের প্রলাপ বলে, তবে কেউ কেউ রতনের কথার সাথে একমত পোষণ করল। এই বিষয় নিয়ে দুই পক্ষ সৃষ্টি হলো সেখানে। এক পর্যায়ে রতন বলল, ঠিক আছে, সবাই মিলে তাহলে আমাদের জমিতে গেলেই সব কিছু প্রমাণ হয়ে যাবে। কিছু সময় পর সেখানে উপস্থিত থাকা লোকজন রাজি হলো জমিতে যেতে। রতনকে নিয়ে তারা বের হলো জমির উদ্দেশ্যে। জমিতে গিয়ে তারা সবাই অবাক হলো আর এক পর্যায়ে বিশ্বাস করতে শুরু করলো যে রতনের কথা আসলেই ঠিক। দিনের আলোতে সবাই দেখতে পেল সেখানে নরম মাটিতে স্বাভাবিক পায়ের তুলনায় অসংখ্য হাঁটাহাঁটি করা 3 আঙ্গুলের পায়ের ছাপ। তারপর সবাই রতনের কথা বিশ্বাস করে বাসায় আসলো আর রতন যাতে কোথাও বাইরে বের না হয় সেই পরামর্শ দিল। সেদিন বিকেল থেকে রতনের শরীর দুর্বল হতে লাগলো। রতন কোনোভাবে কিছু খেতে পারছে না আর সেই সাথে অসংখ্যবার বমি বমি হতে হতে রতনের শরীর কিছু সময়ের মধ্যে ভেঙে পড়ল। এরপর রতনের পরিবার গ্রামের ডাক্তার এনে দেখালো রতনকে, কিন্তু অদ্ভুত বিষয় হলো গ্রামের ডাক্তার কোনোভাবে রতনের রোগ ধরতে পারছিল না। ডাক্তার বলল রতনকে আজকের মধ্যে শহরে নিয়ে বড় ডাক্তার দেখানো হবে। প্রায় সন্ধ্যের দিকে যখন রতনকে শহরে নিয়ে যাবে তখন রতনের ঘরে গিয়ে দেখে রতন আর বেঁচে নেই। পরিবারের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা সবাই ছুটে এলো। এসে দেখল রতনের নিথর দেহটা ঘরের মধ্যে পড়ে আছে। এরপর যথারীতি লাশকে গোসল করার জন্য বের করা হলো। অমিতদা এখানে একটু বলে রাখা দরকার যে ইসলাম ধর্মের কোনো মানুষ মারা গেলে কবরে দেওয়ার আগে লাশকে একটা পর্দার মধ্যে নিয়ে গোসল করানো হয়। গ্রামের সাহসী 3-4 জন ব্যক্তি এই গোসলের দায়িত্ব নিয়ে থাকেন। যাই হোক, গোসল করার সময় পর্দার মধ্যে উপস্থিত থাকা 3 থেকে 4 জন ব্যক্তি একটা জিনিস লক্ষ্য করে যে রতনের শরীর আস্তে আস্তে নীল বর্ণ ধারণ করছে, অর্থাৎ মনে হচ্ছে রতনের মৃত্যুটা বিষ প্রয়োগের জন্য হয়েছে। এরপর রতনের মাথাটা ধরার সময় একজন লক্ষ্য করে রতনের মাথার ঘাটটা ভাঙা। এইসব দেখে তারা পর্দার মধ্যে থেকে বের হয়ে রতনের পরিবারের সাথে কথা বলল যে রতনের শরীরে অদ্ভুত কিছু পাওয়া গেছে। তখন রতনের পরিবারও সবটা দেখে। তারপর গ্রামের সকল মানুষের উপস্থিতিতে লাশকে গোসল করিয়ে রাতের মধ্যেই কবর দেওয়া হয় রতনকে। অমিতদা, তখন রতনের বয়স ছিল ওই 27 থেকে 28 বছরের মতো, অর্থাৎ যুবক বয়সে রতনের অকাল মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে পড়ে। স্বাভাবিকভাবে সারাটা রাত রতনের পরিবারের কেউ ঘুমোতে পারল না। এভাবে সকাল হয়ে গেল। গ্রামের মধ্যে রতনের মৃত্যুর রহস্যটা নিয়ে বিভিন্ন চায়ের দোকানে মানুষের মধ্যে বিভিন্ন মন্তব্য শুরু হয়ে গেল। সারাদিন স্বাভাবিক কাটলেও রাত থেকে শুরু হয় অন্য রকম একটা বিষয়। সন্ধ্যা হতে না হতেই গ্রামে সকল জায়গায় মানুষদের মধ্যে অজানা একটা ভয় কাজ করে। সন্ধ্যের আগেই অন্ধকারে ঢেকে যায় পুরো গ্রাম। তখন গ্রামে বিদ্যুৎ না থাকায় স্বাভাবিকভাবেই পুরো গ্রামটা অন্ধকার হয়ে থাকে। সেদিন গভীর রাতে পুরো গ্রাম জুড়ে অদ্ভুত একটা শব্দ প্রায় সকল মানুষ শুনতে পারে। যেমন রাতে পুরো গ্রামের মানুষ শুনতে পায় লোহায় লোহায় বাড়ি খেলে যেমনটা শব্দ হয় তেমনই একটা শব্দ হচ্ছে। তবে শব্দটা এক স্থানে স্থির না, বিভিন্ন দিক থেকে বেরোচ্ছে শব্দটা। গ্রামের কোনো একটা ব্যক্তি রাস্তার ধারে বাসা হওয়ায় জানলা খুলে দেখতে গেল যে কী কারণে এই শব্দটা হচ্ছে। তখনই তার চোখে অদ্ভুত একটা বিষয় পড়ল যে আগুনের ফুলকির মতো কোনো একটা জিনিস রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে। শব্দটা সেখান থেকে বেরোচ্ছে বিভিন্ন দিকে। লোকটি অসম্ভব ভয় পেয়ে জানলাটা বন্ধ করে শুয়ে পড়ল। সকালে
সবাই নিজেদের মতো আলোচনা করতে শুরু করলো যে শব্দটা কেউ শুনেছে কিনা। তখন সবাই জানতে পারে গ্রামের প্রায় অধিকাংশ মানুষই এই অদ্ভুত শব্দটা শুনতে পেয়েছে। তখন সেই ব্যক্তিটা সকলকে জানায় যে তার ঘরের জানলা দিয়ে সেই অদ্ভুত শব্দের উৎসটা খুঁজতে গিয়ে তিনি আগুনের ফুলকির মতো জিনিসটার মুখোমুখি হন। এরপর স্বাভাবিকভাবেই দিনটা কেটে গেল। যথারীতি সন্ধে হলো। গ্রামের সকল মানুষের মধ্যে অজানা একটা ভয় লেগেই আছে যে কেন তাদের সাথে এইসব ঘটনা হচ্ছে। পুনরায় সেদিন রাতে অন্য একটি ঘটনা শুরু হলো যে গভীর রাত থেকে কোনো অল্প বয়সী মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে পুরো গ্রাম জুড়ে। কান্নার শব্দটা কেমন জানি একটা মায়াবী মনে হচ্ছে। কোনো একটা জাদু আছে সেই কান্নায়। গ্রামের প্রতিটি ঘরে স্ত্রীদের মনে ভয়ের সঞ্চার হলো এবং সন্ধ্যের আগেই দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়ত। বেশ কিছুদিন এভাবে কেটে যায়। বিভিন্ন আওয়াজ শুনতে শুনতে গ্রামের মানুষের মধ্যে তেমন কোনো আর ভয় থাকে না। বেশ কিছুদিন পর গ্রামের বাজারে থাকা একজন ঔষধ বিক্রেতার সাথে নতুন করে একটা অদ্ভুত ঘটনা শুরু হলো। অমিতদা, তুমি হয়তো জানো যে গ্রামের ওষুধ ফার্মেসিগুলো একটু বেশি রাত অবধি খোলা থাকে, কারো ইমার্জেন্সি হলে যাতে ওষুধ নিতে পারে। যার সাথে ঘটনাটি ঘটে তার নাম ছিল কামাল। রাত তখন 11টা বাজে। বাজারে শুধু ওনার দোকানটাই খোলা ছিল। হঠাৎ কামাল ভাইয়ের মনে হলো সেখানে বাজারের মধ্যে থাকা একটা দোকানের সামনে লম্বা আকৃতি ছায়া দেখা যাচ্ছে। দোকানটা বন্ধ থাকায় কামাল ভাই মনে করল হয়তো কোনো চোর এসেছে চুরির উদ্দেশ্যে। তিনি টর্চ লাইট হাতে নিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকেন আসলে জিনিসটা কি। লুকিয়ে দেখেন যে কোনো একটা মহিলা আকৃতির মানুষ সেখানে দাঁড়িয়ে আছে, আর অদ্ভুতভাবে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে সেখানে। তখন কামাল ভাই ভাবল হয়তো কোনো দরকারে গ্রামের কোনো বউ বাজারে এসেছে। এই জন্য কামাল ভাই সাহায্যের জন্য দোকান থেকে বের হলেন এবং মহিলার সামনে যাবেন বলে হাঁটা শুরু করলেন। সামনে যেতেই তিনি সেই মহিলাটিকে সেখানে দেখতে পেলেন না। মনে হলো যেন সেখান থেকে অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেল মহিলাটি। কামাল ভাই মনে করল হয়তো সে চলে গেছে, এই জন্য পেছন ফিরে সে আবার দোকানের দিকে আসা শুরু করেছে। আস্তে আস্তে আবার তার মনে হলো তার পেছনে কোনো একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তিনি স্বাভাবিকভাবেই ঘুরে দাঁড়ালেন এবং দেখলেন সেখানে একটি শিশু বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চাটার বয়স ওই 4 কি 5 বছর হবে। কামাল ভাই তাকে জিজ্ঞেস করে, কে বাবা তুমি? এত রাতে এখানে কি করছো? কোনো কিছু দরকার আছে? তাহলে আমাকে বলো। কামাল ভাইয়ের কথা শোনার সাথে সাথে সেই বাচ্চাটি তার পাশ থেকে এক লাফ দিয়ে গাছে উঠে পড়ল। গাছে ওঠা দেখে মনে হচ্ছিল যেন কোনো বাদর লাফিয়ে লাফিয়ে উঠছে। মুহূর্তের ভেতর বাচ্চাটি গাছের মগডালে উঠে বসল। কামাল ভাই ঘটনাটি দেখে প্রথমে বিশ্বাস না করলেও পুনরায় হাতে থাকা টর্চ লাইটটা ওপরের দিকে মারতেই তখন তার চোখে পড়ল অল্প বয়সী সেই শিশুটা মগডালে সত্যিই বসে রয়েছে। লাইটের আলো পড়তেই বাচ্চাটি এক লাফ দিয়ে এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে অদৃশ্য হয়ে গেল। কামাল ভাই যেন তখনও কিছু বিশ্বাস করতে পারছিলেন না। এই জন্য তাড়াতাড়ি তিনি দোকান বন্ধ করে বাসায় আসেন। বাসায় এসে স্ত্রীকে ডেকে সব কিছু বলেন। তার স্ত্রী একে একে আশেপাশের অনেককে বিষয়টা জানান। সকালে এক এক করে গ্রামের অনেক ব্যক্তি একসাথে কালাম ভাইয়ের বাসায় আসলেন। তখন কালাম ভাইয়ের কাছে শুনলেন বিষয়টা। তখন মানুষের মনে একটা অদ্ভুত অনুভূতি লক্ষ্য করল কালাম ভাই। কারণ এটাই প্রথম না, অনেক দিন আগে থেকে এগুলো করে আসছে। এক পর্যায়ে কালাম ভাই সবাইকে প্রশ্ন করে যে গ্রামের কোনো ব্যক্তি কিছু লুকোচ্ছে কিনা। তখন সবাই বললেন এটা প্রথম না, গ্রামের বিভিন্ন স্থানে এর আগে থেকে এরকম প্যারানর্মাল ঘটনা ঘটেই চলেছে।
এই ঘটনার পরে গ্রামের সকল মানুষের ভেতরে কেমন জানি একটা অস্বস্তি বোধ হয় যে তাদের বাচ্চারা আছে পরিবারে, তাদের কি হবে। রাত বিরেতে কেউ বেরোতে পারছে না গ্রামের কোথাও। এইসব নিয়ে চিন্তা করতে করতে বিভিন্ন মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়ে যায়। এছাড়া গ্রামের অনেকের মুখে কিছু কিছু কথা শোনা যায় যে কোনো কোনো স্থানে নাকি সদ্য বিবাহিত কোনো মহিলাকে দেখা যাচ্ছে। কারো কারো বাসার পাশে রাত বিরেতে হঠাৎ করে কান্নার এবং হাসির শব্দ শোনা যায়। এইভাবেই চলমান ভৌতিক ঘটনা ঘটে চলেছে বরগুনার পাথরঘাটা গ্রামের সেই স্থানটিতে। অমিতা, এছাড়াও এই গ্রামটিতে বিভিন্ন প্যারানর্মাল ঘটনা নিত্যদিন ঘটে চলেছে। বর্তমানে আজও এই ঘটনার কুল কিনারা কেউ করতে পারেনি, যার ফলে এখানে অসহায় মানুষ সন্দেহতেই আতঙ্কে জীবনযাপন করছে। আশা করছি ঘটনাটি সকল লিসেনারদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল ইমনের পাঠানো 3টি ঘটনার মধ্যে দ্বিতীয় ঘটনা। 3 নম্বর যে ঘটনা আছে সেটা একটা গাছকে কেন্দ্র করে। সেই ঘটনাটাও খুবই ডেঞ্জারাস। আজকে বলতে পারো এই এপিসোডটা ইমন স্পেশাল হতে চলেছে। তার সাথে 500 নম্বর এপিসোড স্পেশাল তো অবশ্যই, কারণ ইমন বহু খাটনি করে এত বড় এতগুলো স্টোরি 1 ঘন্টার একটা এপিসোডের স্টোরি সে লিখে পাঠিয়েছে। এর জন্য তাকে আমি যথেষ্ট থ্যাংক ইউ জানাচ্ছি। এর সাথে আমাদের পুরো পরিবারকে যারা রীতিমতো আমাকে সাপোর্ট করছো, কমেন্ট করছো, লাইক করছো, শেয়ার করছো, বিভিন্ন ঘটনা দিয়ে এই পরিবারকে আরও সমৃদ্ধ করে তুলছো, তাদের প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। আশা করছি তোমরা এভাবেই আগামী দিনে আমার পাশে থাকবে, তোমাদেরকে এভাবেই পাশে পাবো। তো আর একদম কথা বাড়াচ্ছি না, তাড়াতাড়ি চলে যাচ্ছি পরের ঘটনাতে। তৃতীয় ঘটনাটি সাতক্ষীরা জেলার প্রভাবনগর ইউনিয়নের খেজুরডাঙ্গি নামক একটা গ্রামে ঘটে যাওয়া। অমিতদা, ঘটনার শুরুতে কিছু কথা বলে রাখা দরকার। সবাই অবশ্যই জেনে থাকবে একটি গ্রামের মধ্যে প্রায় সকল পেশার মানুষ বসবাস করে থাকে। আজকের ঘটনাটি যার সাথে ঘটেছিল সেই ব্যক্তির পেশা ছিল শীতের সময় খেজুর গাছের রস সংগ্রহ করার আগে খেজুর গাছের ডালপালাগুলো ছাঁটাই করা। এই ব্যক্তিটা সেই কাজই করতেন এবং সাথে সাথে তালের রসও সংগ্রহ করতেন। এগুলো করেই তার সংসার চলত। ওনার নাম ছিল রাসেল সর্দার। এই কাজের পাশাপাশি রাসেল সর্দারের ছিল মাছের ঘের এবং একটি মুদিখানার দোকান। তবে শীত আসলেই তিনি এই পেশায় ঢুকে পড়েন। এলাকার মধ্যে বিভিন্ন বাড়িতে খেজুর গাছ ও তাল গাছ কাটার কাজ করতেন তিনি। এই জন্য গ্রামের সকল মানুষ তাকে এই নামেই চিনত। এভাবে প্রতি বছর রাসেল সর্দার বিভিন্ন দিকে তার কাজগুলো করত। যাই হোক, এভাবে চলতে চলতে কোনো একটা শীতের সময় নিয়ম করে তিনি খেজুর গাছ কেটে গাছটিতে রস সংগ্রহের জন্য ভাড় পেতে বাসায় চলে যান। এভাবে দিনের পর দিন কেটে যায়। তবে যে গাছটিকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছিল সেই গাছটি ছিল একটা পুরাতন পরিত্যক্ত বাড়ির পাশে অবস্থিত। সেখানে সারিবদ্ধভাবে 4-5টা খেজুর গাছ ছিল। উল্লেখ্য যে তার আশেপাশে কিছু ঝোপ ছিল, কিন্তু কোনো জনমানবের বাড়ি ছিল না। যাই হোক, কোনো এক শীতের সময় যথারীতি রাসেল সর্দার গিয়ে গাছে উঠে রস সংগ্রহের জন্য ভাড় পেতে বাড়ি চলে আসেন। পরের দিন ভোরবেলাতে গিয়ে গাছটিতে উঠে দেখেন সেই ভাড়ে বিন্দু মাত্র রস জমা হয়নি। প্রথমে এমন বিষয় দেখে তিনি অবাক হন, কিন্তু তারপর বিষয়টা স্বাভাবিকভাবেই নেন আর ভাবেন হয়তো তারই হাঁড়িটা রাখা ভুলভাবে হয়েছে। তাই ওই দিন তিনি সব ঠিকঠাক করে দেখে নিলেন যে ভাড়গুলো ভালোভাবে আছে কিনা। দেখে শুনে তিনি ভাড় পেতে দিয়ে বাসায় চলে যান। পরের দিন ভোরবেলাতে গাছে উঠে দেখলেন সেদিনও একই অবস্থা, যে ভাড়ে কোনো রস জমা হয়নি। অর্থাৎ অমিতদা, সেই পরিত্যক্ত বাসার পাশের খেজুর গাছের কোনো ভাড়ে রস জমা হচ্ছে না। রাসেল সর্দার প্রথমে ভাবল গ্রামের কোনো দুষ্টু প্রকৃতির লোকজন রস চুরি করে খাচ্ছে। একটা পর্যায়ে রাসেল সর্দারের মনে মনে খুব রাগ হচ্ছিল। একভাবে টানা 4 দিন ভাড়ে রস জমা না হওয়ায় তিনি বেশ রাগান্বিত হলেন। তিনি ভাবলেন আজকে তিনি ভাড় পেতে সন্ধ্যের পর আশেপাশে লুকিয়ে দেখবেন
যে আসলেই রস জমা না হওয়ার কারণটা কি। যথারীতি তিনি গাছে ভার পেতে গ্রামের সকল গাছ কেটে বাসায় চলে যান। বাসায় কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি আবার চলে যান দেখতে আসলে কে তার গাছের থেকে রস চুরি করছে। তাই যথারীতি তিনি আবার খাওয়া দাওয়া গুছিয়ে চলে আসেন সেখানে বসে থাকার জন্য। তিনি বাড়ি এবং গাছগুলোর থেকে বেশ কিছুটা দূরে বসে পাহারা দিতে থাকেন গাছগুলোকে। এভাবে অনেক সময় কেটে যায়, কিন্তু কোনো চোর বা মানুষ তো দূরের কথা, একটা কুকুর বা পাখিরও দেখা তিনি পান না। ভাবলেন আজকে হয়তো কিচ্ছু হবে না। এমন ভেবে তিনি বাসায় চলে গেলেন। পরের দিন সকালবেলা তিনি ঘুম থেকে উঠে বাসা থেকে বেরিয়ে চলে যান গাছের রসগুলির অবস্থা দেখতে। কিন্তু আর বাকি 5 দিনের মতো আজকেও হাড়ি পুরো ফাঁকা। এই অবস্থা দেখে তার মেজাজ এবার খুব খারাপ হলো। এবার তিনি চিন্তা করলেন গভীর রাতে গ্রামের দুষ্টু লোকজন এসে গাছগুলোতে উঠে সব রস খেয়ে ফেলছে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন সারা রাত সেই পরিত্যক্ত বাসাটায় থাকবেন। প্রথমেই যেহেতু বলেছি বাসাটি পরিত্যক্ত, তাই জন্য কারো কাছে কোনো রকম পারমিশন নেওয়ার কোনো দরকারই ছিল না। শুধুমাত্র তিনি বাড়িতে বলে রেখেছিলেন যে তিনি সারাটা রাত ওই বাসায় থাকবেন। তার স্ত্রী বার কয়েক তাকে মানাও করেছিল, কিন্তু তিনি কারোর কথাই শোনেননি। এখানে আগে থেকে বলে রাখা দরকার, রাসেল সর্দার সুঠাম দেহের অধিকারী ছিল, আর তেমনি তিনি সাহসী ছিলেন। নয়তো কার এত সাহস আছে সারা রাত একটা পরিত্যক্ত বাসায় একা একা থাকার? সেখানে কোনো মানুষজনের বসতি পর্যন্ত নেই। বলা বাহুল্য তিনি কোনো কিছুতেই ভয় পেতেন না। তিনি স্ত্রীর কথায় পাত্তা না দিয়ে ভাবলেন সেই পরিত্যক্ত বাসাটিতে তিনি থাকবেন আর লুকিয়ে দেখবেন আসলে ব্যাপারটা কি। রাতে থাকবেন বলে তিনি দিনের বেলাতে এসে পরিত্যক্ত বাসাটি ভালোভাবে দেখে গেলেন যে কোন রুমটা থাকার জন্য উপযুক্ত হবে। বাসাটা ছিল 2 তলা। তিনি দেখলেন 2 তলার শেষ মাথার একটা রুম অনেকটা ভালো আছে, ওখানে একটা মশারি টাঙিয়ে নিয়ে থাকা যেতেই পারে। সেই অনুযায়ী তিনি রুমটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে বাড়িতে চলে যান। আসলে রাসেল সর্দার তখন রাগের মাথায় ছিল বলে কোনো কিছু তার মাথায় আসছিল না যে পরিত্যক্ত বাসাটিতে রাতে থাকাটা তার জন্য কতটা ঠিক হবে। এমনটা সে বুঝে উঠতে পারছিলেন না। যথারীতি সব কিছু দেখে শুনে তিনি বাসায় চলে গেলেন, আর সন্ধ্যের পর বাসা থেকে ভাত তরকারি গুছিয়ে পরিত্যক্ত বাসাটিতে আসলেন। রাসেল সর্দারের সাথে ছিল একটা লাঠি, একটা বড় লাইট আর কিছু দড়ি। তিনি মনে করেছিলেন যদি চোরগুলোকে পান তাহলে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসবেন। এইসব চিন্তা করে তিনি পরিত্যক্ত বাসাটিতে গিয়ে হাজির হন। কিছু রাত হতেই তিনি রাতে খাওয়াটা শেষ করেন। সেই রুমটিতে শুয়ে আছেন ভাঙা একটা ছোট চৌকিতে। এভাবে শুয়ে থাকতে থাকতে তিনি এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ গভীর রাতে তার ঘুম ভেঙে যায় এবং শরীরের মধ্যে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হতে থাকে। অনুভূতিটা কেমন একটু অস্বস্তিকর অনুভূতি ছিল, সেটা ভাষায় ব্যক্ত করা সম্ভব না। তিনি ভাবলেন ঘুম যখন ভেঙেই গেছে তবে একবার লুকিয়ে একটু দেখে আসি গাছগুলোতে কেউ আসলো কি না। যেই কারণের জন্য এসেছি সেটা যদি নাই হয় কী লাভ, আমি তো এখানে নাক ডেকে ঘুমোচ্ছি। এই চিন্তা নিয়ে হাতে টর্চ লাইট নিয়ে তিনি দোতলার ছোট একটা জানলার মতো জায়গা থেকে লাইট মারতে যাবে, সেই মুহূর্তে তার মনে হলো বাইরে থেকে একটা আওয়াজ ভেসে আসছে তার কানে। শব্দটা কিছুটা ফিসফিসে বাতাসের মতো, তবে আমরা দৈনন্দিন জীবনে যেরকম ধরনের বাতাস অনুভব করি সেটার চেয়ে একটু অন্যরকম। সেটা রাসেল ভাই ঠিক করে বর্ণনা দিতে পারেনি, তবে তার মনে হচ্ছিল কেমন জানি জায়গাটা ভারী হয়ে যাচ্ছিল এবং সেই সাথে চারিদিকের পরিবেশটাও ভারী হয়ে উঠেছে। তিনি ভাবলেন চোরগুলোকে হয়তো আজকে হাতে নাতে ধরতে পারবেন। এই জন্য তিনি দোতলার ওপর জানলার ধারে চুপ করে দাঁড়িয়ে থাকলেন।
এবার তার মনে হচ্ছে পরিত্যক্ত বাসার ছাদের ওপর কারা যেন হাঁটাহাঁটি করছে। তখন তিনি ভাবলেন, এত রাতে ছাদের ওপর তো কারো থাকার কথা না, কারণ আমি তো বাড়িতে একা। তবে কি চোরই আমাকে ভয় দেখাচ্ছে? এইসব ভাবতে ভাবতে ছাদের ওপর থেকে ফিস ফিস করে একটা হাসির শব্দ শুরু হলো। হাসিটা এতটা ভয়ঙ্কর ছিল, সেটা শোনা মাত্র তার শরীরে ভয়ের সঞ্চার হতে লাগলো। তখনই তার মাথায় আসলো এটা কোনো স্বাভাবিক বিষয় ছিল না। তার মাথায় আস্তে আস্তে সব কিছু ঢুকলো যে পরিত্যক্ত বাসাটিতে তাড়াহুড়ো করে রাতে থাকাটা তার ঠিক হয়নি। কিন্তু একটা বাংলায় প্রবাদ আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে, এমনটাই হয়েছিল তার সাথে। এখন তিনি যখন বাসাটিতে থাকতে চলেই এসেছেন, তার বউয়ের এত কথার উপেক্ষা করে তবে শেষ না দেখে তিনি যাওয়ার পাত্র নন। এবার তিনি একটু সাহস করে ভাবলেন, যেখানেই হোক তাকে বাসাটি থেকে বের হতে হবে। যেমন কথা তেমন কাজ। তিনি ধীরে ধীরে একতলায় নামতে শুরু করলেন এবং এক পর্যায়ে নিচে নেমে গেলেন। তারপর তিনি সাহস করে ছাদের ওপর দেখার চেষ্টা করলেন যে সেখানে থাকা জিনিসটা আসলে কি। তিনি দেখলেন ছোট্ট একটা শিশু ছাদের ধারে বসে পা দোলাচ্ছে। এই দেখে তিনি এক দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েন আর পেছন ফিরে তাকানোর চেষ্টা করেন। তিনি রাতের চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পেলেন দূর থেকে সেই বাসার ছাদের ওপর দাঁড়িয়ে আছে সেই ছোট্ট শিশুটি, আর শিশুটির পাশে জমাট বাঁধা অন্ধকার। দূর থেকে রাসেল সর্দার সাহস করে হাতে থাকা টর্চ লাইট মারতেই শিশুটা সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। তারপর লাইট মেরে চারপাশটা খোঁজার পর হঠাৎ তার নজর যায় পরিত্যক্ত বাসাটির পাশে থাকা খেজুর গাছের সারির দিকে। রাসেল সর্দার দেখলেন সেই ছোট্ট বাচ্চাটি একটি খেজুর গাছের মাথায় বসে বসে রসের ভাঁড়টা নিয়ে রস খাচ্ছে। এটা দেখে তার আর বুঝতে বাকি থাকলো না যে রস চুরির বিষয়টা স্বাভাবিক বিষয় ছিল না, এটা পুরোটাই ভৌতিক অলৌকিক ব্যাপার। এসব চিন্তা করতে করতে তিনি বাসার দিকে মুখ করে স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত হাঁটা শুরু করেন। এখানে বলে রাখা দরকার, বাসায় ফেরার পথে সামনে একটা ছোট্ট ব্রিজ বা কালভার্টের মতো পড়বে। যথারীতি রাসেল সর্দার লাইট মারতে মারতে বাসায় ফিরছেন। ব্রিজের একটু আগে থেকে হঠাৎ তার লাইটটা কোনো একটা কারণে বন্ধ হয়ে যায়। এরপর তিনি আরও বেশ ভয় পেতে থাকেন যে সামনে নতুন কোনো বিপদে পড়তে চলেছে কিনা। এমন চিন্তা করতে করতে তিনি ব্রিজের কাছাকাছি এসে পৌঁছলে তিনি দেখতে পান ব্রিজের উপর একটা মানুষের আকৃতির মতো কেউ দাঁড়িয়ে রয়েছে। রাসেল সর্দার ব্রিজের উপর উঠতেই লোকটির দিকে তার নজর যায়। অমিতদা, শীতের সময় কিন্তু গ্রামে অনেকে মাথায় মাংকি টুপি পরে। এমন কিছু ভেবে তিনি লোকটির কাছে গিয়ে শুনতে থাকেন, কে তুমি? এত রাতে এখানে কি করছো? এমন প্রশ্ন করার সাথে সাথে সে লোকটা রাসেল সর্দারের দিকে তাকালেন। তখন তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন মাথাবিহীন কোনো মানুষ, তার কোনো চোখ মুখ নাক বলতে কিচ্ছু নেই। এটা দেখে তিনি এবার চিৎকার করতে করতে দৌড়তে থাকেন। কত সময় দৌড়তে পেরেছিলেন তার মনে ছিল না, তবে সকালে যখন তার জ্ঞান ফেরে তখন তিনি জানতে পারেন তাকে নাকি এলাকার সেই পরিত্যক্ত বাসাটার সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল। কিন্তু তার স্পষ্ট মনে আছে যে তিনি ওই কালভার্টটার কাছাকাছি গিয়েছিলেন, তবে তাকে কে আবার পুনরায় সেই পরিত্যক্ত বাসার সামনে এনে ফেলেছিল না, সেটার উত্তর আর পাওয়া যায়নি। তারপরে সকলের উপস্থিতিতে রাসেল সর্দার পুরো বিষয়টাকে সকলকে খুলে বলল। তখন গ্রামের বয়স্ক মানুষদের মধ্যে থেকে কিছু ব্যক্তি বলল যে পরিত্যক্ত বাসাটি খালি পড়ে আছে বহুকাল থেকে, ওদিকে মনের ভুলেও কেউ যায় না রাতের বেলাতে, তোমার ওখানে যাওয়াটা ঠিক হয়নি। তারপর ধীরে ধীরে রাসেল সর্দার সুস্থ হয়ে উঠলেও সেই ঘটনার পর থেকে তিনি আর খেজুর গাছে উঠতেন না। তারপর থেকে দোকান চালিয়ে মাছের ঘেরে মাছ চাষ করে তিনি সংসার চালাতেন। অমিতদা, এই ছিল আমার ঘটনাগুলো। আশা করছি সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও।
তো বন্ধুরা, এই ছিল আজকের তিনটি ঘটনা। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। ইমনকে তোমরা অবশ্যই থ্যাংক ইউ বলে দিও। তোমাদের মধ্যেও কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর আমাদের আজকের এই স্পেশাল এপিসোড তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। তো আর একদম কথা বাড়াচ্ছি না, আজকে আবার শাউট আউট পর্বটা রাখিনি, এমনি এপিসোডটা অনেক বড় করে ফেলেছি। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।